পাঠ করছি সুপর্ণা ঝার লেখা গল্প আলোর ঠিকানা। আজ 18 বছর পর মা আসছে আলোর বাসাতে। অবশ্য এখন আর বাসা নয়, একেবারে নিজের বাড়ি। শহরের একটু বাইরের দিকে নতুন গজিয়ে ওঠা পাড়াতে 2 কাঠা জায়গার উপর ছোট্ট দোতলা বাড়ি। বাইরের নেম প্লেটে ঝকঝক করছে বাড়িটার নাম আলোর ঠিকানা। ঘর গোছাতে গোছাতে আলো বারবার হারিয়ে যাচ্ছে অতীতে। 1 সপ্তাহ হলো নতুন বাড়িটাতে গৃহপ্রবেশ করে ঢুকেছে। গৃহপ্রবেশের দিনই মাকে আনলে ভালো হতো, কিন্তু ওই দিন বাড়িটা পুরোপুরি গুছিয়ে ওঠা হয়নি। তাছাড়া লোকজনের ভিড়ে কষ্টও হতো বয়স্ক মানুষটার। নিচে 2টো রুম আর ওপরে 2টি। নিচে যে ঘরটিতে অ্যাটাচড বাথরুম আছে সেখানেই মাকে রাখা হবে। পাশের ঘরটি আলোর, ওরফে আলপনা দাসের। আজকের এই আলোর ঠিকানাটা কিন্তু এত সহজে হয়নি। এর পেছনে লুকিয়ে আছে কতখানি ত্যাগ, অনেকটা সাহস, কত কষ্ট, অনন্ত সংগ্রাম আর একরাশ স্বপ্ন। সকালে বাজারে গিয়ে মেয়েরা 1 থোকা ফুল এনেছে দিদিমার ঘরে ফুলদানিতে সাজাবার জন্য। মেয়েদের করা হুকুম, দিম্মা যে কদিন থাকবেন ওনার যেন কোনো অসুবিধা না হয়। সেই ফুলগুলি সাজাতে সাজাতে আলো দীর্ঘশ্বাস ফেলে। সবই ঠিক আছে, কিন্তু বয়সজনিত রোগে মা যে এখন অনেক কিছুই ভুলে গেছে। কিন্তু আজ যে মায়ের সব কিছু ঠিকঠাকভাবে মনে থাকার বড্ড প্রয়োজন ছিল। এই দিনটির জন্যই যে দাঁতে দাঁত চেপে সারাটি জীবন লড়াই চালিয়ে গেছে আলো আর তার মেয়েরা। তার মেয়েদের তৈরি আলোর ঠিকানা দেখে মা কি এখন কিছু বলতে বা বুঝতে পারবে? আলোর মনে পড়ে যায় বেশ কয়েক বছর আগে একবার মায়ের শরীর খারাপ শুনে তাদের ভাড়া ঘরটিতে মাকে এনে সেবা করতে চেয়েছিল আলো। মা ঠোঁট বাঁকিয়ে বলেছিল ভাড়া বাড়িতে আসবে না, ছোট জায়গা বলে ভাইও মাকে আসতে দেয়নি। তাই আজ একবার নিজের বাড়িতে মাকে আনা হচ্ছে। তবু দুঃখ একটাই, মা কি সজ্ঞানে আসছেন? মাকে কি আলো বোঝাতে পারবে যে এটা তার মেয়ের নিজের বাড়ি? আজ যে খুব অহংকার করে বলতে ইচ্ছে করছে আলোর, দেখো মা, আমার মেয়েরা তার মাকে এই ঠিকানাটা উপহার দিয়েছে। সকালে 3 মেয়ে মিলে গুছিয়ে বাজার করে দিয়ে দিম্মাকে আনতে গেছে। কি কি রান্না হবে সব মেনু ঠিক করে কিছুটা রেডি করে দিয়ে গেছে। আর মাকে পই পই করে বারণ করেছে আজ যেন মা রান্নাঘরে না ঢোকে। পাগলি 3টে। মা রান্নাঘরে না ঢুকলে চলবে? কখন ওরা ফিরবে আর কখনই বা রাঁধবে? রান্নাঘরে গিয়ে ভাতের হাঁড়িটা গামলার উপর উপুড় করে দিল। অন্তত ডাল ভাতটা হয়ে থাকলে অনেকটা কাজ এগিয়ে থাকবে। ওপরের 2টো ঘরের একটিতে 3 মেয়ে ঘুমোবে, আর একটিতে ছোট মেয়ে পড়াশোনা করবে আপাতত। এটাই ঠিক হয়েছে। এই বাড়িতে ঢোকার পর থেকে কয়েকদিন নিচের একটি ঘরে ঢালা বিছানা করে 4 জনে ঘুমোচ্ছিল। আজ নতুন করে এই ব্যবস্থা হলো। যতদিন দিম্মা থাকবে এই ব্যবস্থায় বহাল থাকবে। মেয়েরাই এসব ঠিক করেছে। কত বড় হয়ে গেছে মেয়েগুলো, মনে মনে বলল আলপনা। আজ যেন ওরাই তার মা হয়ে গেছে। তবু চোখ বন্ধ করলেই আলোর চোখের সামনে ভেসে ওঠে সেই রাতের মেয়েদের ভীরু চোখের চাহনি। 3টি মেয়ে সন্তানকে জন্ম দিয়ে আলো সবসময় ভয়ে লজ্জায় তটস্থ থাকত। অন্তত সমাজ বা সংসার তাকে সেভাবেই থাকতে বাধ্য করেছিল। বিজ্ঞানের কত উন্নতি হয়েছে, মানুষ সৌরজগৎটাকে তার হাতের মুঠোয় বন্দি করতে চাইছে, অথচ সমাজের কিছু মানুষের ধ্যান ধারণার কোনো পরিবর্তন হয় না। এখনও মানুষ কত কুসংস্কার মানে। বইয়ের পাতায় পড়ে জানা থাকলেও এখনও অনেক ক্ষেত্রেই বাস্তব জীবনে প্রয়োগের বেলায় মানুষ সেই পুরনো ধ্যান ধারণা বা রীতিকেই আঁকড়ে ধরে রাখে। কিছু কিছু কুসংস্কার তো যেন আমাদের অস্থি মজ্জায় মিশে গেছে। আবার কন্যা সন্তানের জন্ম দিলেও যেন শুধু মেয়েদেরই দোষ। আর দুঃখের বিষয়, মেয়েরাই এটা বেশি করে মানে। আলোর ক্ষেত্রেও তাই হয়েছিল। শিক্ষিত সরকারি চাকুরি স্বামী পদে পদে আলোকে অপমান করতে ছাড়েনি। এমনকি ছোট্ট দুধের শিশুগুলির সাথেও খারাপ ব্যবহার করেছে নিজের বাবা হয়ে। পিঠোপেটে 3টি মেয়েকে নিয়ে আলো সবসময় ভয়ে তটস্থ থাকত। এই বুঝে মেয়েরা কিছু দুষ্টুমি করলো আর তাদের বাপ বাড়ি মাথায় করবে। শাশুড়ি মা তো আরেক কাঠে ওপরে। পরপর মেয়ে হচ্ছে দেখে তিনি সোজা ছোট ছেলের কাছে চলে গেছিলেন। নিজে মেয়ে হয়ে মেয়েদের এত ঘেন্না। চলে গিয়ে অবশ্য ওখান থেকে কলকাঠি নাড়তেন। আর তারই ফলস্বরূপ একদিন তার বর আলোরই এক তুতো বোনকে বিয়ে করে ঘরে এনে হাজির হয়েছিল। কয়েকদিন আগেই 4র্থ মেয়েটাকে পৃথিবীর আলো দেখার আগে সরিয়ে দেবার জন্য অ্যাবর্শনটা করাতে বাধ্য হয়েছিল সে। ক্লান্ত অবসন্ন শরীর নিয়ে আলোর প্রতিবাদ করার ক্ষমতাটুকু ছিল না। তবু সেই রাতে সিদ্ধান্ত নিতে দেরি করেনি সে।
মুখে কোনো কথা না বলে নিজের বিয়ের গয়নাগুলির সাথে প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে 3 মেয়ের হাত ধরে বেরিয়ে আসে ও বাড়ি থেকে। কয়েকজন হিতাকাঙ্ক্ষী প্রতিবেশী থানায় যেতে বলেছিল, কিন্তু আলো বলে, যেখানে ভালোবাসাই নেই, কোনো বিশ্বাস আর বাকি থাকলো না, সেখানে আইনের সাহায্যে জোর ফলাতে যাব কেন? অনেকে বলল খোরপোশের মামলা ঠুকে দিতে। আলোর ঘেন্না করলো অমন স্বামীর টাকা হাত পেতে নিতে। শুরু হলো তার কঠিন জীবন সংগ্রাম। বছর দশকের বড় মেয়ে, তারপরে দুটো 2.5 বছরের করে ছোট। 3 মেয়েকে নিয়ে প্রথমে উঠল এক বান্ধবীর বাড়ি। আলো জানতো বাপের বাড়িতে উঠে কোনো লাভই হবে না। মা ভাই সকলেই প্রতিবারের মতো তাকে দোষ দেবে। তাছাড়া বাড়িতে অসুস্থ বাবা ছিল। কোন মুখ নিয়েই বা মানুষটার সামনে দাঁড়াতো? রাত্রিটুকু আশ্রয় দিল, সকালে উঠেই তাদেরকে নিয়ে ছুটত তার বরের কাছে। হাতে পায়ে ধরে রেখে আসতো সেখানেই। হয়তো কিছু অশান্তিও হতো, থানা পুলিশও হতো, কিন্তু সমস্যার কোনো সমাধান হতো না। যেখানে তার মনটাই ভেঙে চুরমার হয়ে গেছিল, সেখানে ফিরে যাবার এতটুকু ইচ্ছে আর ছিল না আলোর। তাছাড়া মেয়েদের চোখেও দেখেছিল তাদের বাবার জন্য একরাশ ঘৃণা। মা হয়ে তাদেরকে কখনোই জোর করতে পারেনি সে। কথাই বলে, বিপদে পড়লে ব্যাঙেও লাথি মারে। মুখে বড় বড় বুলি মারা স্বেচ্ছাসেবী সংগঠনে যুক্ত বান্ধবী নিজেই একদিন আলোকে প্রতিবাদ করার বুদ্ধি দিয়েছিল, কিন্তু আলোকে তার মতো করে প্রতিবাদ করতে দেখে মনে মনে বিরক্তই হয়েছিল তার বান্ধবী। বলেছিল, এরপর কোথায় যাবি, কি করবি, কিছু ভেবেছিস? এখানে না এসে সোজা থানাতে গেলেই ভালো হতো, এ কথাও বলেছিল। আলো খুব শান্তভাবে জবাব দিয়েছিল, চিন্তা করিস না, আমি বুঝি রে সংসারে মেয়েদের কতটুকু গণ্ডি আছে। আমি 3 মেয়ে নিয়ে তোর সংসারে বোঝা হতে আসিনি রে। শুধু একটু তোর সাহায্য চাই, আর একটি রাতের জন্য আশ্রয় দে আমাদেরকে। তোর এই উপকার আমি সারা জীবনে ভুলব না রে। আলো ছোটবেলার বান্ধবী লজ্জা পেয়ে বলেছিল, অমন করে বলছিস কেন? তোর যতদিন মনে হয় থাক, কিন্তু আমার বরটা একটু খিটখিটে, ওর কথাই কিছু মনে করিস না। যদিও অফিসের কাজে বাইরে গেছে, আগামীকাল ফেরার কথা আছে। আলো দৃঢ়স্বরে বলেছিল, তুই শুধু আমাকে তোদের সংস্থার হেড দিদির সঙ্গে দেখা করিয়ে দিস, তাহলেই হবে। বান্ধবীর বাড়িতে একটি রাত থেকেই সকালবেলা তার সহায়তায় নিয়ে ছুটেছিল তাদের স্বেচ্ছাসেবী সংগঠনে। সেখানকার দিদি তাকে সঠিক বিচার পাইয়ে দেবে বললে সাহস করে আলো বলেছিল, সে কোনো বিচার চায় না, চায় শুধু একটা কর্মসংস্থান আর মাথা গোঁজার একটু ঠাঁই। লড়াই তার একার, তবু পাশে সেই দিদিদের চায়। স্বেচ্ছাসেবী সংগঠনের বর দিয়ে আলোর চোখে যে আগুন দেখেছিল তাকে নিভতে দেননি। খুব ভালো লেগেছিল ওনার এই অল্প শিক্ষিতা দৃঢ়প্রতিজ্ঞ 3 সন্তানের মায়ের চরিত্রটি। তারপর থেকে আলো প্রত্যেক মুহূর্তে পাশে পেয়েছে এই দিদিদের। লড়াই চালিয়ে গেছে 3 মেয়েকে নিয়ে, তবু দিনের শেষে 3 মেয়েকে বুকে করে ঘুমিয়েছে এক শান্তির ঘুম। অভাবের মধ্যেও এক স্বাধীনতার পরিবেশে মেয়েদের মানুষ করে তুলেছে। তারপর একে একে 3 মেয়েই মায়ের অবলম্বন হয়েছে। বড় মেয়ে কলেজে পড়তে পড়তে টিসিএসে চাকরি জোগাড় করে মায়ের পাশে দাঁড়িয়েছে। মেজো মেয়ে এইচডিএফসিতে ভালো পদে যোগ দিয়েছে, আর 2 দিদি মিলে ছোট বোনটাকে ডাক্তারি পড়াচ্ছে, এই বছর ফাইনাল ইয়ার। মেজো মেয়ে লোনের সব ব্যবস্থা করে মায়ের জন্য এই বাড়ি তৈরি করেছে। অনেক দিন আগে মেয়েদের কাছে বাড়ি ছাড়া হবার কষ্টের কথা বলেছিল আলো, মেয়েরা সেটাই মনে রেখেছে। শোকেজের ওপরে রাখা 3 মেয়ের হাসি মুখের ছবিটার দিকে চেয়ে আপন মনেই হাসে আলো। সে এক সফল মায়ের পরম তৃপ্তির হাসি। তারপর ঘড়ির দিকে তাকায়, ওদের আসতে এত দেরি হচ্ছে কেন? ঘড়িটার দিকে তাকাতেই মনে পড়ল, এটা তার বান্ধবী গৃহপ্রবেশের দিন নিয়ে এসেছিল। ভীষণ সুন্দর দেখতে, মেয়েদের খুব পছন্দ হয়েছে সুচরিতা মাসির দেওয়া এই সুন্দর উপহারটি। ওর বরকেও নিয়ে এসেছিল সেদিন। আলো বারবার দুজনকে আসতে বলেছিল। এই প্রথম সুচরিতার বরের সঙ্গে মুখোমুখি দেখা। ভীষণ ভালো মানুষ মনে হলো ওনাকে। যদিও সেদিন সুচরিতা বলেছিল ওর বর নাকি ভীষণ খিটখিটে লোক, হয়তো আলোদেরকে ওর বাড়িতে দেখে অপমান করতেও পারে। আলো অবশ্য সে সুযোগই দেয়নি। পরের দিন সকালেই সুচরিতার সঙ্গে বেরিয়ে সংস্থার দিদির সঙ্গে যোগাযোগ করেছিল। তারপর সারাদিনের অক্লান্ত পরিশ্রমে যেমন তেমন একটা আশ্রয় জোগাড় করেছিল। সন্ধ্যাবেলা মেয়েদেরকে নিতে এসে সুচরিতাকে বারবার কৃতজ্ঞতা জানিয়েছিল সারাদিন মেয়েদেরকে আশ্রয় দেবার জন্য। সুচরিতা অবশ্য বলেছিল রাতটুকু থেকে সকালে যেতে, কিন্তু আলো কিছুতেই আর থাকেনি। তখন বাধ্য হয়ে সে সবাইকে রাতের খাবার খাইয়ে বিদায় দেয়।
সারাদিন ধরে সেই দিদির সঙ্গে ঘরের খোঁজে ঘুরতে ঘুরতে আলোরও কিছু খাওয়া হয়নি। তাই 3 মেয়েকে নিয়ে সন্ধ্যেবেলা দুটো ভাত মুখে দিয়ে বেরিয়ে আসে সুচরিতার বাড়ি থেকে। আর কোনোদিন তার বাড়ি যায়নি আলো। তবে আশ্রমে দিদিদের মারফত সবসময় যোগাযোগ রেখে গেছে, আর স্বেচ্ছাসেবী সংস্থার কাজে মাঝে মাঝেই দেখা হয়েছে। তারপর একেবারে গৃহপ্রবেশের নেমন্তন্ন করে চমকে দিয়েছিল তাকে। ঘর গোছানো হয়ে গেলে পায়ে পায়ে আলো দোতলার ছোট্ট ব্যালকনিটাতে এসে দাঁড়ায়। রাস্তার দিকে তাকিয়ে মায়ের কথাই ভাবতে থাকে সে। ভাই ভিটে বাড়ি বিক্রি করে চলে যাবার পর থেকেই মা কেমন যেন উদাসীন হয়ে গেছে। কিছুই মনে রাখে না, নাকি মনে রাখতে চায় না, কে জানে। দীর্ঘশ্বাস ছাড়ে আলো। বড় মেয়ে চাকরি পাবার কিছুদিন পরই বছর 3 আগে নিজের মামার বাড়ির পাড়াতে মেয়ে ঘর ভাড়া নিয়ে মা বোনকে নিয়ে এলো। মেয়েরা মনে মনে ভেবেছিল মায়ের হয়তো বাপের বাড়ির পাড়াতে থাকতে ভালো লাগবে। তাছাড়া ওদের প্ল্যান ছিল মামার বাড়ির কাছাকাছি বাড়ি করা, তাতে দিম্মাকেও দেখাশোনা করা যাবে, আর অভিভাবকের মতো মামাও থাকবেন কাছাকাছি। কিন্তু 3 মেয়েকে নিয়ে দিদি এ পাড়াতে উঠেছে দেখে ভাই মনে মনে ভয় পেয়ে গেছিল বোধহয়। হয়তো ভেবেছিল দিদি বাবার বাড়ির ভাগ্নিতে কাছাকাছি এসেছে, তাছাড়া 3 ভাগ্নির বিয়ে দেওয়ার দায়িত্ব নিতে হবে হয়তো। তাই কাউকে কিছু না জানিয়ে হঠাৎ করে বাড়ি বিক্রি করে তার শ্বশুরবাড়ির পাড়ায় একটা ফ্ল্যাট কিনে চলে যায়। আলো মনে মনে হাসে। পুত্র সন্তান নাকি পৈতৃক সম্পত্তি রক্ষা করবে, তাই ভেবে আগেকার মানুষগুলো ছেলে হলে এত খুশি হতো। তার বাবাও বুঝি এই জন্যই এত খুশি হয়েছিল। কিন্তু তার বাবার নিজের হাতের তৈরি বাড়ি রাতারাতি বিক্রি করে দিতে এতটুকু প্রাণে বাঁধল না, শুধুমাত্র দিদির উপর হিংসে করে। নিচে মোবাইলটা বাজছে মনে হয়। এই এক দোষ আলোর, কিছুতেই সাথে করে মোবাইলটা নিয়ে ঘুরবে না, এই জন্য মেয়েরা খুব রেগে যায়। ফোনটা রিসিভ করতে তাড়াতাড়ি নিচে নেমে এলো সে। ছোট মেয়ে ফোন করেছে। কি হলো আবার? নিশ্চয়ই বলবে এবেলা মামারা কিছুতেই ছাড়ছে না, দুপুরে খেয়ে দিয়ে একেবারে বিকেলেই যাব। এদিকে কত রান্নার জোগাড় করে গেছে। বারবার বারণ করলাম এই ভর দুপুরে যাস না, একেবারে বিকেলেই যাস। তা মেয়েগুলো শুনলে তো। এইসব 7-5 ভাবতে ভাবতে আলো ফোনটা রিসিভ করে। ওপাশ থেকে ছোট মেয়ে উত্তেজিত গলায় বলল, এই নাও বর্দি ভাইয়ের সাথে কথা বলো মা। আলো ভয় পেয়ে বলে, আরে বলবি তো, কি হয়েছে? বড় মেয়ে ফোনটা নিয়ে বলে, শোনো মা, দিম্মাকে নিয়ে যদি বরাবরের জন্য চলে আসি তাহলে তোমার কোনো আপত্তি নেই তো? আলো অবাক হয়ে বলে, না, কোনো আপত্তি নেই। মা তার সন্তানের বাড়িতে চলে আসবে, তাতে আপত্তির কী আছে? কিন্তু এখনই এ কথা বলছিস কেন? আর তোরা ফিরবি বা কখন? আমি জানতাম আমার মায়ের ঠিকানাতে সবার জন্য ভালোবাসার আশ্রয় আছে। সে তো ঠিক আছে, কিন্তু তোরা ফিরছিস না কেন? আর দিম্মাই বা কেমন আছে? আলো আবার মেয়েকে শুধালো, সব ঠিক আছে মা, দিদিমাকে সারা জীবনের জন্য নিয়ে চলে আসছি। মামিমা বললেন নিয়ে গেলে সারা জীবনের জন্যই নিয়ে যেতে হবে, কদিনের জন্য ওরা ছাড়বে না। তাছাড়া এখানে দিম্মা ভালোও নেই মা। বেশ তাড়াতাড়ি নিয়ে আয় মা, অনেকটা বেলা হয়ে গেল যে। হ্যাঁ, এই বেরোচ্ছি, বলে ওপাশ থেকে ফোনটা কেটে দিল মেয়ে। দিদিমা এখানে ভালো নেই, মেয়ের বলা শেষ লাইনটা কানে বাজতে থাকলো আলোর। মা কোনো দিন বুঝতে দেননি যে তিনি তার আদরের ছেলের কাছে খারাপ আছেন। সবসময় বোঝাতেই ব্যস্ত ছিলেন ছেলে বৌমার কাছে তিনি খুব ভালো আছেন। হয়তো আগেকার মানুষের এটাই একটা অহংকারের জায়গা। ভগবান কাকে কখন কোন অবস্থায় ফেলে তা কেউ বলতে পারে না। আজ মা আলোর ঠিকানায় এসে উঠছে, সে খুব ভালো কথা। আলোও এতদিন পরিস্থিতির চাপে নিজের কর্তব্য করতে পারেনি। আজ মনে মনে শপথ করে আগে সব কিছু ভুলে মাকে খুব ভালো রাখবে। তবু মানুষের মন তো, ঘুরে ফিরে পুরানো কিছু মন খারাপ করা কথা মাথার মধ্যে ঘুরপাক খেতে থাকে। বারে বারে মনে পড়ছে মায়ের বলা কথাগুলো। কত বছর হয়ে গেছে, তবু আলোর পরিষ্কার মনে আছে কিভাবে সেদিন সুচরিতার বাড়ি থেকে বেরিয়ে এসে আশ্রমের কেয়ারটেকারের ভাঙা ঘরটিতে আশ্রয় নিয়েছিল। অনেক আগে সেই ঘরটিতে দারোয়ান থাকতো, অনেকদিন তালা বন্ধ হয়ে পড়েছিল। অনেক খুঁজে পেতে একদিনের মধ্যে দিদিরা এই ব্যবস্থাই করতে পেরেছিলেন। সেই ঘরটিকেই একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে মেয়েদের নিয়ে উঠেছিল সে। তারপর সেই আশ্রমেই খুব অল্প মাইনেতে ছোট বাচ্চাদের পড়াশোনার কাজটা পেয়েছিল আলো। এত বছর ধরে খুব মনোযোগ দিয়ে সেই কাজটাই করে চলেছে সে। এখন মেয়েরা ছেড়ে দিতে বললেও আলো ছাড়তে পারে না। কেমন যেন জড়িয়ে গেছে ওই আশ্রমটির সঙ্গে, ওই ছোট ছোট বাচ্চাগুলির সঙ্গে। এখন আর মাইনা নেয় না, তবু অভ্যাসবশত পড়াতে যায়। পরের দিন মা কিভাবে যেন খোঁজ পেয়ে তার সঙ্গে দেখা করতে এসেছিল। তারপর কাটা ঘায়ে নুনের ছিটের মতো
কত কথা শুনিয়েছিল সদ্য স্বামী হারানো নিঃস্ব সধবা মহিলাটিকে। সবে ঘরটিতে ঢুকে আলো কিছুই গুছিয়ে উঠতে পারেনি তখনও। তার দৈন্যদশা দেখে তার নিজের মাতাকে ভৎসনা করতে ছাড়েনি। ভাই ভাইয়ের বউয়ের কাছে আশ্রয় না চেয়ে কেন বাইরের লোকের কাছে উঠেছে এ নিয়ে কত কথা বলেছিল। তিনটে মেয়েকে কি করে পার করবে তাই নিয়েও কত হা হুতাশ করেছিল সেদিন। তারপর কত খরচা করে আলোর বিয়ে দিয়ে এভাবে কপাল পুড়ল বলে মরা কান্না জুড়ে দিয়েছিল। তার কিছুদিন পরে অসুস্থ বাবার মৃত্যু হয়। তার জন্য আলোকেই সবাই দায়ী করে। অবশ্য বাবা মরে গিয়ে ভালোই হয়েছিল ভাইয়ের জন্য। চাকরিরত অবস্থায় মারা যাওয়ায় ভাই চাকরিটা পেয়েছিল। তার আগে খুব সামান্য বেতনের একটা কাজ করে বাবার ভরসায় বিয়েও করে বসেছিল ভাই। না, আর পুরনো কথা কিছুতেই ভাববে না। নিজেই নিজের মনকে বোঝায় সে। মেয়েদের ফিরতে ফিরতে 1টা-1.5টা বেজে যাবে। যাই মাংসটা করে রাখি বলে মেয়েদের হাতের ম্যারিনেট করা মাংসটা ফ্রিজ থেকে বের করে আলো। দরজায় কে যেন ঠকঠক করছে। এখনও কলিং বেলটা সেট করা হয়নি, এনে রাখা আছে। আলো নিজে গিয়ে দরজাটা খোলে। যদিও মেয়েরা বারবার বারণ করে গেছে অচেনা অজানা জায়গা না বুঝে হুট করে গেটটা খুলবে না, কিন্তু আলোর একদম মনে ছিল না। গেট খোলার পর দেখল একজন রোগা মাঝবয়সী মহিলা দুয়ারে দাঁড়িয়ে। আলো চিনতে না পেরে জিজ্ঞাসা করল, কাকে চাই? মহিলাটি বলল, দিদি তুমি আমাকে চিনতে পারছো না? আলো অবাক হয়ে তার মুখের দিকে তাকায়। হ্যাঁ, এবারে চেনা চেনা লাগছে মুখটা। আসলে অনেক বছর পর দেখছে তো। আলো কঠোর স্বরে তাকে বলল, আবার এখানে কি নিতে এসেছিস তুই? মহিলাটি সোজা আলোর পায়ে পড়ে যায়। দিদি তুমি আমায় ক্ষমা করো দিদি। বিশ্বাস করো আমি তোমার সংসার ভাঙতে আসিনি। সেদিন আলো মাঝপথে তাকে থামিয়ে দিয়ে বলে, থাক, আমি আর কোনো কৈফিয়ত চাই না। এখান থেকে তুই চলে যা। আমার মেয়েরা তোকে এখানে দেখলে কিন্তু খুব বিরক্ত হবে, অপমান করে তাড়িয়ে দিতে পারে। মহিলাটি চোখে জল নিয়ে বলে, অনেক কষ্টেই আলোর ঠিকানাটা জোগাড় করে তোমার কাছে এলাম, দুয়ার থেকে তুমিও তাড়িয়ে দেবে দিদি? আলোর মায়া হয় ওর শুকনো মুখটি দেখে। ভর দুপুরবেলা গৃহস্থ বাড়ি থেকে এভাবে তাড়িয়ে দিলে তার সংসারের অকল্যাণ হবে ভেবে আলো একটু বিরক্ত হয়েই বলে, ভেতরে আয়, একটু শরবত খেয়ে চলে যা। তারপর রান্নাঘরে গিয়ে ওর জন্য 1 প্লেট মিষ্টি সাজিয়ে শরবত বানাতে বানাতে আলো আবার হারিয়ে গেল অতীতে। এই সেই দুটো বোন নিভা, যাকে তার স্বামী বিয়ে করে এনে তুলেছিল, আলোর সতীন। অথচ আজ আলো তাকে ঘাড় ধাক্কা দিয়ে না তাড়িয়ে তাকে সাজিয়ে গুছিয়ে খাবার দিচ্ছে। আলো যে আলোই। সে সবসময় তার মেয়েদেরকে শিক্ষা দিয়েছে শত্রুকেও বড় আসন দিতে হয়। তবে একে শত্রু ভাবতেও আলো রুচিতে বাঁধছে। নিজের বোন হয়ে দিদির সংসার ভেঙে দিয়ে এখন আবার ক্ষমা চাইতে এসেছে। হ্যাঁ, আলো কবেই সবাইকে ক্ষমা করে দিয়েছে। আসলে তার মনে কোনো দিন ভালোবাসার জায়গাটাই নিতে পারেনি তার স্বামী। এটা আলোর অপদার্থতা নাকি তার স্বামীর, সে উত্তর আলোর কাছে আজও অধরা। তাছাড়া এই মেয়েকে কি বলবে, যার স্বামী ঠিক ছিল না? তার অপরের ওপর অভিমান করে কি হবে? এ না হলে হয়তো অন্য কাউকে নিয়ে আসতো। যাকগে, পুরনো কথা। আলো যতই সব কিছু ভুলে থাকতে চায় ততই তার অতীতটা বারবার ফিরে ফিরে আসে। সামনে বসার ঘরটিতে মাথা নিচু করে বসেছিল নিভা। আগের চেয়ে রোগা, কালো আর বয়সের ছাপও পড়েছে শরীরে। দেখেই মনে হচ্ছে সে একদম ভালো নেই। সামনের টেবিলে খাবারের ট্রেটা রেখে আলো বলল, এটা খেয়ে নিয়ে তাড়াতাড়ি চলে যা। মেয়েরা মামার বাড়ি থেকে বেরিয়ে গেছে, একটু পরেই চলে আসবে। কিন্তু তার আগে তোমাকে আমার কথা শুনতে হবে দিদি। নিভা করুণ মুখ করে বলল, আমি তোর কোনো কথাই শুনতে চাই না। কিন্তু তুমি ক্ষমা না করলে যে তিনি মরেও মরতে পারছেন না। এবারে আলো একটু নরম হয়ে নিভার মুখের দিকে তাকায়। তুমি চলে আসার পর আমাকে বিয়ে করে জামাইবাবু। আমার মাকে বলেছিল তার অফিসে নাকি কোনো ভালো পাত্র আছে, আমাকে তার সঙ্গে বিয়ে দেবে। যতদিন বিয়ে হচ্ছে না তোমার কাছেই থাকতে হবে। তোমার শরীরটা ভালো ছিল না, তাই তুমি নাকি আমাকে ডেকে পাঠিয়েছিলে। মাকে তো তাই বলেছিল উনি। কিন্তু বাড়িতে এসে তোমাকে কি বললো আমি জানি না। তুমি হঠাৎ করেই ব্যাগ গুছিয়ে মেয়েদের নিয়ে বেরিয়ে গেলে। আমি বলতে চেয়েছিলাম, জামাইবাবু আমাকে কিচ্ছু বলতে দেয়নি। পরের দিনই জোর করে আমাকে বিয়ে করে নেয়। পাড়ার লোকেরাও সবাই জানলো যে আমাকে বিয়ে করেই নিয়ে এসেছে। আমি কাউকে কিছুই বোঝাতে পারিনি বলে দীর্ঘশ্বাস ছাড়ে নিভা। তারপর আবার বলতে থাকে, হয়তো তোমার ফেলে যাওয়া সাজানো গোছানো সংসারটার উপর চাপা লোভও ছিল আমার, তাই বোঝানোতেও অত জোর ছিল না। আসলে ছোট থেকে অভাব আর অবহেলা দেখে এসেছিলাম তো, তাই সংসার করার লোভটা সামলাতে পারিনি।
তাছাড়া আমার আর কোথায় ফিরে যাওয়ার জায়গাও ছিল না দিদি, আর সেই লোভের খেসারত এখনও দিয়ে চলেছি। বলে দম নেবার জন্য একটু থামে সে। আলো শরবতের গ্লাসটা তার দিকে বাড়িয়ে দেয়। এক নিঃশ্বাসে গ্লাসের শরবতটা পান করে, আবার বলতে শুরু করে সে, জানো তো দিদি, তোমার স্বামী আর 4 বছর ধরে পঙ্গু হয়ে বিছানায়। আলো মাঝপাতে থামিয়ে দিয়ে বলে, আমার স্বামী নয়, তোর স্বামী। আমি তো তাকে কবেই ত্যাগ করেছি। হ্যাঁ হ্যাঁ, আমার স্বামী। পরপর 3বার স্ট্রোকে তার ডান দিকটা পুরো পড়ে গেছে। সব কিছু করে দিতে হয় তাকে। ভাগ্যিস সরকারি চাকরি ছিল, তাই পেনশনটা পাচ্ছে। আলো বলে, কিন্তু তুই এসব কথা আমাকে শোনাতে এসেছিস কেন? আমি তোদের ব্যক্তিগত জীবনের সমস্যার কথা শুনে কি করব? অনেক কষ্ট করে তোমার এই ঠিকানাটা পেয়েছি দিদি, আজ যে তোমাকে সব শুনতেই হবে। আলো বলে, আমার অত সময় নেই বসে বসে কারো সংসারের দুঃখ শুনবার। এই মিষ্টিটুকু খেয়ে বিদায় হ। আমার মা আসছে আজ। জেঠিমা আসছে? ও আচ্ছা, আমি চলেই যাব দিদি, শুধু 5 মিনিট সময় দাও আমাকে। জানো তো দিদি, আমাদের একটা মেয়ে হয়েছে, সেও অসুস্থ। 16 বছর বয়স হলো, নিজে থেকে কিছুই করতে পারে না। 2 অসুস্থ রোগীকে নিয়ে আমার সংসার। তোমার অভিশাপ লেগে আছে যে। আলো রেগে গিয়ে উঠে দাঁড়ায়, বলে, এক্ষুনি বেরিয়ে যা তুই আমার বাড়ি থেকে। বাড়ি বয়ে এসব কথা বলতে এসেছিস? নিভা আলোর পা জড়িয়ে ধরে বলে, তুমি ভুল ভেবো না দিদি, আমি কথাটা শুধরে নিচ্ছি। আমার পাপের ফল আমি ভোগ করছি। তুমি ক্ষমা না করলে উনি শান্তিতে মরতেও পাচ্ছেন না। উনি আমাকে তোমার কাছে পাঠিয়েছেন। আলো শান্ত হয়ে বলে, তাকে বলিস আমি তাকে অনেক আগেই ক্ষমা করে দিয়েছি। আমার মনে তার জন্য ক্ষমা ঘেন্না কিছুই অবশিষ্ট নেই, এমনকি এতটুকু অনুভূতিও নেই। তাকে বলিস আলো শুধু আলো ছড়াতেই জানে, এখানে অন্ধকারের কোনো স্থান নেই। সেই অন্ধকার জীবনটাকে অনেক আগেই পার করে এসেছি। আমি খুব ভালো আছি। ওই পরিবেশে থাকলে হয়তো আমার মেয়েদেরকে মনের মতন করে মানুষ করতে পারতাম না। তুই যা। তাকে গিয়ে বলগে যে আলো তার 3টে হিরে নিয়ে জল করে জ্বলছে। আজ আর কোনো আধারের গল্প শুনতে চাই না। এখন আলোর ঠিকানায় শুধু আলোর ছড়াছড়ি। আজকের এই গল্পটি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন।